আমি পরের টপিকে যাব। আপনি আরো দুটো না ইভেন 3টে জিনিসে এক্সপার্ট। একটা হচ্ছে ক্রিস্টাল হিলিং, একটা হচ্ছে আপনি ক্লিনিক্যাল হিপনোসিসে আপনি এক্সপার্ট, আর একটা হচ্ছে পিএলআর। তো আমি প্রথমে একটুখানি ক্লিনিক্যাল হিপনোসিসে যাই। ক্লিনিক্যাল হিপনোসিসটা কি? ক্লিনিক্যাল হিপনোথেরাপি যেটাকে আমরা বলি, এটাকে থেরাপি হিসেবে ভাবা যায়। যেমন পাস্ট লাইফে আমরা করছি, কারোর পাস্ট লাইফে নিয়ে গিয়ে হিল করছি। এটা হচ্ছে এই জন্মের পাস্ট লাইফ, ছোট্টবেলা থেকে এই অবস্থা পর্যন্ত কিভাবে কিছুটা বছর আগেকার। একদম ছোট থেকে হোক কি কিছু বছর আগে থেকে, কোনো ব্যাপারে যদি সে কষ্ট পাচ্ছে, কোনো ব্যাপারে এতই দুঃখ পাচ্ছে, কোনো ব্যাপারে এতই রাগ লাগছে যেগুলোকে মন থেকেও বের করতে পারছে না এবং কাউকে বলতেও পারছে না, সেইগুলোকে কিন্তু ক্লিন করে দেওয়া যায়। সেইগুলোকে মানে আমি টাচউড এতদিনে একটা সেশনেই কিন্তু আপাতত ভগবানের আশীর্বাদে আমি যতজনকে করেছি একটা সেশনে করেছি। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। একজন ভদ্রলোক এসেছিলেন, উনি একটা খুব বড় কোম্পানিতে পোস্টে চাকরি করতেন আফটার রিটায়ারমেন্ট। উনি ছোটোবেলাতে, ওনার 2 ভাই, ওনার ছোটোবেলাতে কোনো কারণে মা বাবা ওনাকে ওর মামা বাড়ি না জ্যাঠার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তখন নক্সাল মুভমেন্ট ছিল। তো তখন ওই 14-15 বছর 15-16 বছরের বাচ্চাদের ওপরে একটা টার্গেট ছিল, এদেরকে তুলে নিয়ে যাওয়া বোধহয় ছিল, আমি অতটা জানি না। উনি যেটা বলেছিলেন ওটাই আমি বলছি। তো বললো, আমি জ্যাঠামশাইয়ের কাছে মানুষ, কিন্তু আমার একটা অভিমান থেকে গেছিলো যে আমি আমার ভাইকে মা বাবা রেখে দিল, আমি এত ভালো পড়াশোনায় আমাকে কেন গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। এবারে উনি বললেন যে আমি ওই গ্রামে নিজে পড়াশোনা করলাম, তারপরে আমার এক বন্ধু আমাকে বলল যে তুই কলকাতাতে এসে কিছু কর। এবার কলকাতায় এসে পড়াশোনা করলাম, কিন্তু মা বাবা কিন্তু আমার ভাইকে হস্টেলেই রেখে দিল। কিন্তু ওই অভিমানও আমার কাছে এলো, নিজের কাছে তো রাখলো, সে হস্টেলেই রাখলো, তো আমাকে কেন দূরে সরিয়েছিল। যাই হোক, এরপরে উনি বিরাট বড় পোস্টে চাকরি করে রিটায়ার করেন। এই আফটার রিটায়ারমেন্ট ওনার ওই ছোটোবেলাকার কথাগুলো যখন মনে পড়তে লাগলো, প্রচণ্ড রাগ হতে লাগলো। ওনার মিসেস বলছে যে সুপ্রিয়া দি রাত্রেবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে চেঁচিয়ে, মানে সেটা আমার কাছে এত ভীষণই বললো, কি করে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। অনেক পুজো পাঠ মাদুলি তাবিজ আংটি কিচ্ছু বাদ যায়নি। তখন আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপি সবে বছরখানেক হলো আমি স্টার্ট করেছিলাম। আমার কাছে উনি এলেন ভদ্রলোক, বললে আমি আপনার সামনে বসে যা করার করবো। তো এখানে হচ্ছে কি, হিপনোথেরাপি মানে সকল মানে লোককে হিপনোটাইজ করে দিলাম, কিছুক্ষণের মধ্যে বোকা ভেঙে গেল, যেমন স্ট্রিট হিপনোথেরাপি, আর সেটা কিন্তু আমি করি না। এটা আমি করি ট্রিটমেন্টের জন্য করি। এবং পুরো ওনার যে করবে তার কিন্তু পুরো জানতে পারবে যে আমি আছি, আশেপাশে ঘরে সবাই আছে, সব কিছু আমার জ্ঞানের মধ্যে থাকবে। এই না যে একদম হিপনোটাইজ হয়ে যায়, কিন্তু একটা ট্রান্সের মধ্যে নিয়ে যেতে হয়, যেমন আমরা পাস্ট লাইফে করি। ওনাকে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ছোটোবেলা থেকে ওনাকে আমি ধীরে ধীরে এক একটা ঘটনাকে ওনার মাথা থেকে বের করতে লাগলাম, করতে করতে পজিটিভ ঢোকাতে লাগলাম, করতে করতে যখন ওনাকে আমি বের করে আনলাম, উনি বললেন যে আমি একটু কিছুক্ষণ চুপচাপ থাকতে চাই, ও শুয়ে থাকতে। তো আমার একটা রিক্লাইনিং চেয়ার আছে, সেখানে ওনাকে আমি করাচ্ছিলাম। তো আমি বললাম, এনার সঙ্গে কেউ কথা বলো না, ততক্ষণ আমি একটু চা নিয়ে আসছি। আমি যতক্ষণ চা বানিয়ে আনলাম, উনি দেখলাম উঠে বসলেন, বসে একদম ফ্রেশ চেহারা, ভীষণ ভালোভাবে কথা বলছেন, মানে একদম এতটা চেঞ্জ, মানে আমি বলবো আমি ওনাকে যা দেখলাম 60% চেঞ্জ সামনেই ফিল করতে পারছি। কথা বলতে শুরু করেছেন বেশি। এবার বাড়ি যখন গেলেন, ওর মিসেসকে বললাম, কীরকম থাকে তুমি আমাকে জানিও। বলছেন, দিদি স্নান টান করে ক্লাবে গেছি, টেনিস খেলতে। উনি আনলেন, খুব ভালো কথা। কিছুদিনের মধ্যে ওনার সঙ্গে আমার দেখা যখন হলো, আমাদের ডক্টর মিকা ঘোষের জন্মদিন আমি সেলিব্রেট করি 15th আগস্ট। তো উনিও এসছেন। আমি বললাম যে আপনি কিছু বলবেন? বললেন, হ্যাঁ আমাকে বলতে দিন, আমি নিজের কথা কিছু বলতে চাই। উনি বললেন, এতদিনের কষ্ট, এতদিনের ট্রমা সুপ্রিয়া দি মাছের বড়শির কাঁটার মতন একটা করে তুললেন ফেললেন, একটা করে তুললেন ফেললেন, আমি এখন বিন্দাস। প্রায় 1 বছর হতে চললো, ওনার কোনো রাগ নেই। ওনার যে ভাইয়ের ওপরে যে রাগ ছিল, সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে। ওর মিসেস খুব ভালো গান গায়, গানও পছন্দ করতেন না যে বাড়িতে কেউ গান গায়। ওই অনুষ্ঠানের দিন উনি ওনার মিসেসের সঙ্গে দাঁড়িয়ে আমাদের ওখানে গানও গাইলেন উনি। এতটা ভালো হয়ে গেল। আরেকটি মেয়ে, তার ছোটোবেলাতে সে 2.5 বছর যখন তার বয়স, তারপরে বোনটা হয়,
এবার মা করে কি ওই মেয়েকে মামা বাড়ি পাঠিয়ে দেয়, পাশেই মামা বাড়ি পাঠিয়ে দিল। এবার মেয়েটার কি মনে হচ্ছে যে মা আমাকে আলাদা করে দিল, বোন যেই হলো বলে আমি মার কাছে শুতে চাই। মার কাছে তো শুতে পারছে না, তাকে তো মামা বাড়িতে যেতে হচ্ছে। মামা বাড়ি তো খুব একটা যে সেরকম আদর আবদার পাচ্ছিল সেটাও কিন্তু না। এই অভিমানটাও ছোটবেলা থেকে শুরু হলো। এক মেয়েটি কিন্তু ওর মা-বাবাকে যে ভালোবাসে না তা নয়। কিন্তু বলছে, "ম্যাডাম আমি যখন ঘুম থেকে উঠি ১ম সকালবেলাতেই আমার বিরক্ত শুরু হয়। ছোটবেলার ঘটনাটা মনে পড়ে যায় যে আমি মা-বাবা থেকে আলাদা ছিলাম এবং মা-বাবার উপরে পুরোপুরি আমার রাগটা তখন শুরু হয়ে যায়। এটাকে আমি কিছুতেই বের করতে পারছি না।" ওটাকে যখন করলাম ওটাও ঠিক হয়ে গেল। খাবার হ্যাবিট অনেকের থাকে, খাবার জাঙ্ক ফুড খাচ্ছে, সেটা জাঙ্ক ফুডটাকে নিজে থেকে যদি তার ইচ্ছে থাকে, আমারই স্টুডেন্টকেই আমি করেছিলাম। ওর মেয়েটি কোলেস্টেরল প্রচণ্ড হাই হয়ে গেছিল। ডাক্তার বলেছিল যে এরকম হালকা খাবার স্বাভাবিক খাবার কথা। তো ও তখন বলছে আমার কেক পেস্ট্রি ছাড়া কিছুই ভালো লাগছে না। আচ্ছা। এবার তো ওয়েটও বাড়ছে, তার সঙ্গে চলল ব্যাপার। তাহলে না এটা তো করলে চলবে না, চলো তোমাকে আমি ০.৫ ঘন্টা একটা সেশন দিচ্ছি। সেটা কিন্তু অনলাইনেই চলছিল কথা, গল্পর ছলে। তখন আমি ওটা সেশনটা নিলাম। ওতে একটা ব্যাপার থাকে আমাদেরকে, যখন ওটা মন থেকে বের করতে হয় তখন একটা ট্রিগার সেট করতে হয় ওর মধ্যে। তো ট্রিগারটা কখন হবে সে মানে হিপনোথেরাপি একটা ব্যাপার হচ্ছে আর পাস্ট লাইফ দুটোর মধ্যে তফাৎটা কি? পাস্ট লাইফে আমি কাউকে নিয়ে যাচ্ছি ট্রান্সের মধ্যে নিয়ে গেলাম। তারা কোশ্চেনটা আমরা জানি, কি জানতে চাও? আর ক্লিনিক্যাল হিপনোথেরাপিতে হচ্ছে আমাকে কমসে কম মিনিট ১৫, ২০, ০.৫ ঘন্টা ওর সঙ্গে কথা বলে আমার ওর চোখের মুভমেন্ট দেখতে হবে। ওর বডি ল্যাঙ্গুয়েজ আমাকে দেখতে হবে যে কি চাইছে ও, মানে কিভাবে চাইছে, কতটা সত্যি কথা বলছে, কতটা বানিয়ে বলছে। ওর চোখের মুভমেন্টে, হাবভাবে সব বোঝা যায়। কতটা বলতে চাইছে, এগুলো সব দেখার পরে তখন ট্রিটমেন্টটা শুরু হয় এবং ওই যে ট্রিটমেন্টটা করলাম ওটা যেন স্টে করে তাই জন্য একটা ট্রিগার সেট করতে হয় ওদের মধ্যে। ট্রিগার সেট করার পরে যখনই যেমন মনে ট্রিগার করো সেট করা বলতে? ট্রিগার সেট করার মধ্যে মনে করো ওই মেয়েটিকে কথাই বলছো, ও যে কেক পেস্ট্রি খেতে ওর ভালো ভালোবাসছে। এবার যখন কেক পেস্ট্রি এবার যখন আমি বিতৃষ্ণা জন্মে দিলাম, ওকে যখন আমি ইমাজিন করাচ্ছি যে দেখো তো এবার তোমার কাছে কেক পেস্ট্রিটা কীরকম লাগছে, বিচ্ছিরি গন্ধ না? প্রচণ্ড আষ্টে গন্ধ ম্যাডাম, আমি সহ্য করতে পারছি না। ওকে যখন ইমাজিন করাচ্ছি, মানে ট্রিটমেন্টের আগে যখন ইমাজিন করেছি ও তখন বলছে, "আহ! এর মতন জিনিস হয় না।" কি আছে সামনে? কেক, পেস্ট্রি। কিরম লাগছে খেতে? অপূর্ব, এত ভালো লাগে না। আচ্ছা। এরপরে যখন ওকে আমি বিতৃষ্ণা জন্মালাম না যে ওটা দেখো ভীষণ বাজে জিনিস বলে, যখন অনেক কিছু বলতে হয়। এবার বলে, "এবার তুমি খাও, তোমার জন্য কেক পেস্ট্রি সামনে না।" ভীষণ আষ্টে গন্ধ। আমি পারছি না সহ্য করতে এটাকে। আর এই আষ্টে গন্ধটাই যেন বজায় থাকে, তখন একটা ট্রিগার সেট করতে হয়। ওই রিমাইন্ডিং দিয়ে ওটাকে সেট করতে। হ্যাঁ, ট্রিগার সেট করতে হয়। শরীরের মধ্যে কিছু মুভমেন্ট আছে, কিছু কথা আছে যেটা ও বুঝবো যে এটাকে ও পারবে করতে। ওই ট্রিগারটা সেট করার পর মানে সেট করার সময়তে আমাকে দেখতে হবে যে ও বডি নিল কিনা। 1, 2, 3 ট্রিগারটা যে সেট করলাম ওর বডিতে একটা জার্ক হবে। তখনই বুঝবো যে এটা সেট হলো। যখন সেট হলো এবার আমি কিন্তু না যখন এদেরকে করিয়ে তুমি পিয়ালিকেও জিজ্ঞেস করো, যখন ওর মেয়ের ওরকম হলো, আমি যে কতবার ওকে ১ মাস অন্তর ফোন করে জেনেছি যে এটা কি এখনো ওরকমই হচ্ছে? মানে আমি ঠিক বিশ্বাস করতে পারি না যে এটা সাময়িক কিনা। ওকে জিজ্ঞেস করে গেছি প্রায় ১ বছর ধরে যে, "পিয়ালি তোমায় কি তখন ওকে আমি বললাম, "এবার তুমি আমাকে একটা ফিডব্যাক দাও।" তখন ও আমাকে দিল যে হ্যাঁ, এরকম ব্যাপার। তেমনি এই মেয়েটিকেও আমি জিজ্ঞেস করতে থাকলাম। ও বলল, "হ্যাঁ ম্যাডাম, আমার ওয়েটও কমেছে। আমি এখনো খাই না, কিন্তু আমার বন্ধু-বান্ধবরা আমাকে বলল অনেকদিন কন্ট্রোল করেছি, চল একদিন খাই।" এবার ঢুকলাম কেক শপে, ইচ্ছেও হচ্ছিল খেতে। তখনই আপনার কথা আমার মনে হলো। দেখি তো ট্রিগারটা সেট করে হয় কি? যেই ট্রিগার সেট করলাম সঙ্গে আষ্টে গন্ধ শুরু হয়ে গেল। এটা হচ্ছে, এবার তুমি যদি না এই যে অ্যালকোহল আমার মধ্যেও চাহিদাটা থাকতে হবে যে আমি কন্ট্রোল করব। এক্সাক্টলি। ওদের এখন মনে করো মা-বাবারা বলছে যে আমার ছেলে ড্রাগ অ্যাডিক্ট, আমার ছেলে অ্যালকোহলের এত নেশা হয়ে গেছে, কিছু করুন। আপনার ছেলে যদি নিজে থেকে রাজি হয় আমি ঠিক করে দেবো। কিন্তু আপনাকে দিয়ে তো আপনার ছেলের নেশা আমি ঠিক করতে পারবো না। আপনার ছেলের নেশা আপনাকে ওর বডিতে আছে না জিনিসটা। ক্লিনিক্যাল হিপনোথেরাপি এতটা ব্যাপার, মানে কতটা মানুষের যে কষ্ট আছে একটা মানে কেউ যদি কোনো নেশা ছাড়তে চায় তাহলে ইউ উইল বি একদম দেয়ার টু হেল্প দেম। একদম নেশা ছাড়তে চায়, তার রাগ, তার দুঃখ, তার ওই অনেক কিছু, মানে এগুলো সব বের করাটা এমন কিছু ব্যাপারই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আমি শিখছি।
তো স্টুডেন্ট, আমি এখনো স্টুডেন্ট, আমি শিখেই যাচ্ছি, কেননা শেখার তো শেষ নেই। আমার আরেকটা কোশ্চেন আছে, যেখানে আপনি পিএলআর আর হিপনোথেরাপিসের মধ্যে আপনি ডিফারেন্স বললেন। পিএলআর এ যেটা হয়, যেটা আমি জানি, সেটা হলো যে পাস্ট লাইফে নিয়ে গিয়ে রিগ্রেস করা, ফরগিভ করা। আর এখানে আপনি কি করাচ্ছেন? পাস্ট লাইফে মানে চাইল্ডহুড ট্রমাতে নিয়ে গিয়ে বা চাইল্ডহুডে নিয়ে গিয়ে বা 2-3 বছর পেছনে নিয়ে গিয়ে আপনি কি থেরাপিটা করছেন বা কি করছেন যে সেই জন্য প্রবলেমটা সলভ হচ্ছে? কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তোমার ভালোর জন্যই তোমার মা বাবা এগুলো করেছিল, ওইগুলোকে মাথায় ঢোকাতে হয়। একজন মা বাবা একটা সন্তানকে দূরে রাখতে খুব কষ্ট পায়। এমনি এমনি মা বাবা ছেড়ে দেয়নি। একটা ছেলেকে চলো তুমি জ্যাঠার কাছে চলে যাও, একটা বড় ছেলেকে মা বাবারও কষ্ট হয়েছিল। কিন্তু কিসের জন্য ছেড়েছিল? ওরই ভালোর জন্যই তো করেছিল না? ওইটাকে ওর মাথার মধ্যে ঢোকাতে হয়। এরকম ধরনের কোনটা তোমার জন্য ভালো, দেখো এটা তোমার জন্য ভালো, এগুলো ঢোকাতে গেলে তখনও আস্তে 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 ওইটা তো টাইম দিতে হয়। মানে ঝট করে ঢুকিয়ে দিলাম হয়ে গেল তা না। মানে করলাম, এবার আবার আমি করছি, আবার ব্যাকে নিয়ে যাচ্ছি, করছি আবার ব্যাকে নিয়ে যে কেমন লাগছে দেখো কেমন সেখানে কিছু ডিভাইন একটা ঘর থাকে, সেই ঘরের মধ্যেও ট্রিটমেন্টটা করাতে হয়। ইম্যাজিন করিয়ে যে তোমাকে সেই ডিভাইন ঘরে নিয়ে গেছি, সেখানে আমাদের কিছু টুলস থাকে যেটা আমরা নিজেরা তৈরি করে থাকি, তার মাথাতে সেগুলোকে আমরা ভেবে যখন করে খুব ভালো কাজ হয়। মানে আমি আজ পর্যন্ত একটা ছেলেকে পারলাম না। ও লন্ডন থেকে একটা ছেলে ফোন করেছিল, বাংলাদেশে একটা ছেলে। যেটা আমি পারি না সেটা আমি স্বীকার করি, সব কিছুই হয় না, না এটা একটাতে আমি ফেল করলাম। ওর একটা অদ্ভুত ব্যাপার, ও চোখ বন্ধ করতে গেলে ওর ছোটবেলার বাড়ি পুরোটা সিনেমার মতো মাথায় ঘুরতে থাকে। চোখ বন্ধ করলেই ওটা হয়। বলে যে আমার যে কি ভয়ঙ্কর ব্যাপার আপনি ভাবতে পারবেন না। ওটাকে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু ওটা আমি করতে পারলাম না ওর কাছে। মানে ও নিজেই বললো এটা আমি অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু এটা ধরুন যে প্রচুর মানুষ আছে, বা রাদার দেন আমি সেটা বলবো যে প্রচুর মহিলা আছে বা মেয়ে আছে যারা ছোটবেলায় সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়, বা কোনো লোক আছে যারা অনেক ছোটবেলায় তাদের আপনজনকে হারিয়েছে। সেই ট্রমাগুলো অনেক সময় অনেক বড় অবধিও থাকে। কারো বাবা তার মাকে মারতো, সেটা ওই ছেলেটা বা ওই মেয়েটা দেখেছে সামনে থেকে, এবং সেই ট্রমাটা এখনো নিয়ে বেরোচ্ছে। এই ট্রমাগুলোকে আপনি কিভাবে হেল করেন? ওগুলো করা যায়, ক্লিনিক্যাল হিপনোথেরাপিতে করা যায়। ওই দিনটা ওর মনে থাকবে, কিন্তু বিরক্ত হবে না। আচ্ছা, বিরক্তি ভাবটাকে সরিয়ে দেওয়া হবে। ওটা একটা হয়ে গেছে, হয়ে গেছে। ওই বিরক্তি ভাবটাকে মানে ওর মাথা থেকে সরিয়ে দেবো আমি। আর ওইটা খুব ইজিলি হয়। ওটা কিন্তু যারা করেছে তাদের সকলেরই হয়। কদিন আগে একজন ভদ্রমহিলার সেটা অবশ্য এটার মধ্যে না, সেটা পাস্ট লাইফের মধ্যেই ছিল। সেটা ছিল খুব দুঃখের ব্যাপার। মানে 14 বছরের মেয়ে মারা যায়, মানে সুসাইড করে, না মারা যায়। তো ভদ্রমহিলা ডিভোর্সি। তো একটাই সন্তান ছিল, মারা গেছে, কত কষ্ট, ভীষণ কান্নাকাটি করছেন ভদ্রমহিলা। মেয়ের সঙ্গে কথা বলতে চায়। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। আমি ওকে বকেছি, ওকে মেরেছি। আর তো ক্ষমা চাইবার আর জায়গা নেই। আমি মেয়ের সঙ্গে কথা বলতে চাই। সেটাকেও করানো যায়। সেটা কিরকম ভাবে? সেটাও করা হলো। এটা কিছুটা পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফে ফিরে আসার মাঝখানে ওটাও আমি ট্রেনিংয়ে শেখাই। এটা পিএলইরাও জানে। ওটাকে আমি শেখাই। এটাকে কি বলে? এটাকে ঠিক পাস্ট লাইফই বলতে হয়। কারণ মেয়েটার সঙ্গে তো আগের জন্মে গিয়ে দেখা করছে। এটা কিন্তু আগের জন্মে বলবো না। ওই মেয়েটা আপনি যখন দেখতে চাইলেন মেয়েটা কে ছিল, সেটা আমি দেখালাম, এবং সব একটা খুব বিচ্ছিরি ঘটনা। আমি এখানে বলতে চাইছি না, কারণ অনেকে শুনলে খুব খারাপ লাগবে। বলুন না প্লিজ। নাম না বললেও বুঝতে পারি ব্যাপারটা। ভদ্রমহিলা দেখলেন যে উনি একটা এমন ফ্যামিলিতে বিয়ে হয়েছে, সে ধর্মটা আমি বলছি না। একটা এমন ফ্যামিলিতে উনি জন্মেছেন যেখানে প্রচুর লোক, এবং সেখানে দেখলেন, আমি খুঁজে দেখতে বললাম, মাইনরিটি কমিউনিটি। ওকে। যেখানে আমি দেখতে বললাম যে তোমার বাড়িটা কি বিশাল, বলছে বিশাল বাড়ি। এলাম তাহলে বিরাট, মানে কিরকম জমিদার? বলছে না 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 না, অতি সাধারণ তক্তপোষ করে, এত লোক তাই জন্য অনেক ঘর। এলাম তোমার হাজব্যান্ড কি ওখানে আছেন? তুমি খুঁজে পাচ্ছ? তুমি বিবাহিতা? বললো না, আমার বিয়ে হয়নি। এলাম যার তোমার এই জন্মের যার সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে, তিনি কি ওই বাড়িতে আছেন? বললো হ্যাঁ, ওয়ান অফ দ্যাম। এত লোকের মধ্যে একজন কেউ আছেন।
তো বললো সেই লোকটার দৃষ্টিটা ভালো না আমার উপরে, আমাকে বাজে চোখে দেখছে। তো আমি বললাম, তাহলে কি তোমার ওর সঙ্গে বিয়ে হয়েছিল? বলছে না, এখনো বিয়ে হয়নি। তো আমি যখন আরো 5 বছর এগিয়ে দিলাম, বললো হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, অন্য বাড়িতে আছি, আমার একটা বাচ্চা আছে, ছেলে 2.5 বছরের, সেটা এই বছরের মেয়েটাই আমার ওই ছেলে। বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ভদ্রমহিলা বলছে, এত অত্যাচার করছে আমার উপরে শারীরিক, যে ভদ্রমহিলা, আমি এটা অনলাইনে করাচ্ছিলাম, আমি ভিডিও কল করে অনলাইনে করায়, মানে ভয়ঙ্কর চেঁচাতে লাগলেন যে আমি আর পারছি না এনার অত্যাচার। আমি সঙ্গে সঙ্গে, আমাদের টেকনিক আছে, ওই সিচুয়েশন থেকে বের করে নিয়ে এসো। ওকে আমি বের করলাম, তুমি ওখান থেকে বেরো। তখন বললো আমি আমার বাচ্চাকে নিয়ে দৌড়ে পালাচ্ছি বাড়ি থেকে, গিয়ে বেরিয়ে গেলাম। তো আমি বললাম তারপরে তোমাদের আমি আরও 5 বছর বাড়িয়ে দিয়েছি, দেখো তো তোমাদের। বলছে আমাদের 5 বছর তো বাঁচিয়েই নি আর আমরা। মানে বলছে আমার হাজব্যান্ড আমাকে আর আমার ছেলেকে গলা কেটে আমাদেরকে শেষ করে দিল। আর এই জন্মে ওই মেয়েটাই এই মেয়েটা। এবার ডিভোর্স যে হয়ে গেল, বাবার তো ভালোবাসা তো পেলই না, ভদ্রমহিলা তো হাজব্যান্ডকে ছেড়ে দিলেন। এবং এবারে যে এই মেয়েটার যে মৃত্যু যখন হলো, তখন ও আর পারছে না, ভদ্রমহিলা, যে আমি কথা বলতে চাই মেয়ের সঙ্গে। এলো, মেয়ের সঙ্গে দেখা হলো। এটা কিন্তু প্ল্যানচেট না। অনেকে ভাবেন কি আপনি কি প্ল্যানচেট করে আনেন, আমি এটা কোনো প্ল্যানচেটের ব্যাপার না। প্ল্যানচেটে তো স্পিরিট আসে ঘোরে পেন্সিল করে, এটা কিন্তু কিছু নেই। এটা একদম 3D এফেক্টে সে দেখবে, কথা বলতে আর ভয়ও করবে না তখন, কেননা তখন মনে ওঠে ঘরের মধ্যে আমার মেয়ের সঙ্গে কথা বলছি আর কি। মেয়েকে ক্ষমা চাইলো, মেয়ে আদর করলো, মেয়েকে কোলে বসালো, এবং একটা সবথেকে বড় ব্যাপার, যখন মেয়ে যে অসুখটা করেছিল, সে অসুখটা ওনারা ধরতে পারছিলেন না যে কিসের অসুখ। তখন আমি বললাম যে ইনফেকশন হয়েছিল, কিন্তু ওনারা ভেবেছেন যে একটা অন্য কোনো অসুখ হয়েছে। তো আমি বললাম দেখুন তো, এই সময়টাতে আপনি বুঝতে পারবেন যে মেয়েটার কী কারণে মৃত্যুটা হয়েছিল, কিসের ইনফেকশন। তখনই ধরে ফেললেন, দেখলেন কি হয়েছিল ব্যাপারটা, সেটা একটু বলছি না, যদি ওনারা দেখেন তো না ভাবেন আমি এটাকে বলে ফেললাম। দেখলো একটা কিছু জিনিস, একটা ক্রিমই ধরো লাগিয়েছিল গায়ে, সেটা থেকে ইনফেকশনটা হয়েছে, ওইটা বিষাক্ত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ডাক্তাররা ইনফেকশনটাকে না ধরে ওটাকে জন্ডিস করে চালাচ্ছিল, ছিল না, ওটা কিন্তু ইনফেকশনই ছিল। হ্যাঁ, হয়ে বাচ্চাটা যার যতটা আয়ু সে ততটা তো থাকবে, কিছু ব্যাপার না। কিন্তু এইখানে যখন উনি দেখলেন মেয়ের সঙ্গে যখন কথা টথা হলো টলো, তারপরে সেই রাত্রে নাকি উনি প্রচণ্ড কেঁদেছিলেন সারা রাত।